পণ্য জটের অজুহাত দেখিয়ে হঠাৎ করেই ভারতের উপর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি সুবিধা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। গত ৮ এপ্রিল নেয়া এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠল মোদী সরকারের অভ্যন্তরে চলমান কূটনৈতিক উত্তেজনার ঝড় উপস্থিতি। ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ নিজেকে তুলে ধরছিল দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসাবে। ঠিক সেই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের এমন ঘোষণার পরপরই ছড়াতে শুরু করে নানামুখী গুঞ্জন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ঢাকায় বহুজাতিক সম্মেলনের মাঝেই কেন এমন সিদ্ধান্ত দিতে হলো নয়াদিল্লিকে? এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দিতে চাইছেন পরোক্ষ কোনো সতর্কবার্তা? গত ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০০-র বেশি বিনিয়োগকারীর সামনে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ যেন দিল্লির ছায়া ছেড়ে বেশি দূরে না সরে যায় এবং নিজের পরিচয় নিয়ে বিশ্ব পরিমণ্ডলে মাথা সোজা করে দাঁড়াতে না পারে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে কৌশলগতভাবে সেটাই যেন মনে করিয়ে দিতে চাইল ভারত। এমন ধারণা অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলেও ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই উল্টো অবস্থান নিয়েছে সবসময় বন্ধু দাবি করে আসা প্রতিবেশী দেশ ভারত। দিল্লির এবারের সিদ্ধান্তে ভারতের তাৎক্ষণিক সীমিত লাভ হলেও দীর্ঘমেয়াদে তার হারাবে একটি লাভজনক বাণিজ্যিক প্রবাহ। দিল্লির বিমানবন্দর দিয়ে পশ্চিমা বাজারে পণ্য পাঠানোর ফলে ট্রান্সশিপমেন্ট ফি, মজুরি এবং পণ্য পরিবহনের বিপরীতে ভারতীয় বন্দরগুলো আয় করত মোটা অঙ্কের রাজস্ব। এখন বন্ধ হয়ে যাবে সেই আয়ের উৎস। ট্রান্সশিপমেন্ট রুট ভারতের নিজের জন্য লাভজনক অপশন হলেও কেবল রাজনৈতিক উত্তেজনার কারণেই কি এমন হঠকারী সিদ্ধান্ত নিল নয়াদিল্লি? ভারতের বিকল্প হিসাবে চীন, পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথেও জোরে সোরে উন্মুক্ত হয়েছে দ্বিপাক্ষিক ব্যবসার নানামুখী সম্ভাবনা। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আকাশপথে রপ্তানি সক্ষমতা, সম্প্রসারণ হচ্ছে নিজস্ব সমুদ্রবন্দর। পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা বন্দর দিয়ে তৈরি করা হচ্ছে আমদানি রপ্তানির নতুন নতুন রুট। দিল্লির সিদ্ধান্তে বিচলিত হওয়ার বদলে নিজের শক্তি দিয়ে বিকল্প পথ তৈরির কথা জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রতি মুখাপেক্ষিতা কমিয়ে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। ট্রান্সশিপমেন্ট বন্ধ করার মধ্য দিয়ে ভারত হয়তো চেয়েছিল বাংলাদেশকে চাপে ফেলতে, কিন্তু সেই কৌশলগত ষড়যন্ত্রে নিজেরাই পড়ছে নিজেদের ফাঁদে। ঢাকার কূটনৈতিক চালে ভারত হয়তো এবারই বুঝল বাংলাদেশ আর আগের মতো অনুগত প্রতিবেশী নেই, বরং ভারতের বলয়ের বাইরে গিয়ে ঢাকা নিতে পারে শক্তিশালী অবস্থান। মোদী সরকারের রপ্তানি রুট বন্ধ করার জবাব কিভাবে দেবে বাংলাদেশ, সেটার দিকে থাকবে সবার নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের সামনে কি আসছে মহাবিপদ? ইরানের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কি আমেরিকা? খুব সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। নতুন করে আরও 40,000 সেনা মোতায়েন করেছে আমেরিকা। একই সাথে পাঠানো হয়েছে আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এটি আগ থেকেই লোহিত সাগরে থাকা অন্য রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে। এই দুটি বিমানবাহী রণতরীর প্রতিটিতেই রয়েছে হাজার হাজার সেনা ও ডজনখানেক যুদ্ধ বিমান। এছাড়া আরও বিপুল সংখ্যক বিমান ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন পাঠিয়েছে পেন্টাগন। গেল মার্চে ভারত মহাসাগরে আমেরিকার সবচেয়ে গোপনীয় ও কৌশলগত সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সেখান থেকে মধ্যপ্রাচ্যে দ্রুত আঘাত করা সম্ভব হবে এই বিমান দিয়ে। এখানেই শেষ নয়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে মার্কিন সেনা নিরাপত্তা নিশ্চয়তা, প্রশিক্ষণ এবং প্রয়োজনে আঞ্চলিক সামরিক অভিযানে সহায়তা করার জন্য আমেরিকার সেনা আগ থেকেই মোতায়েন রয়েছে, যা সম্প্রতি আরও বাড়ানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, পরমাণু কর্মসূচি বন্ধ না করলে প্রয়োজনে ইরানের উপর হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি সপ্তাহে এমন হুমকির পরই মূলত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। আর সত্যিই যদি তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হয়, তাহলে কি ইরানে হামলা চালাবে ট্রাম্প প্রশাসন? বিশ্লেষকরা বলছেন, অদ্ভুত খ্যাপাটে আচরণের জন্য আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে ইরানে সামরিক আগ্রাসন চালানো অসম্ভব কিছুই নয়। সেক্ষেত্রে বিশ্ব পরিস্থিতি কতটা নাজুক হবে তা ধারণা করা অসম্ভব কিছু নয়। এমন অবস্থায় কি করবে ইরান? তারা কি প্রস্তুত আমেরিকার সাথে যুদ্ধের জন্যে? রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন পিছিয়ে নেই বাংলাদেশও। ঢাকার রাজপথে লাখো জনতার ঢল থেকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেওয়া হলো কঠোর বার্তা। শনিবার ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার সরওয়ার্দী উদ্যান। নানা রকম পোস্টার, ব্যানার, প্লেকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন মার্চ ফর গাজা নামের এই গণজামায়াতে। ঢাকার এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও। তবে সবার নজর কেড়েছে জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অফ ইসরায়েল পত্রিকায় ছাপা মার্চ ফর গাজার সংবাদ। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। তাদের হাতে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। মার্চ ফর গাজার সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানায়। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসাবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও টরন্টো স্টার, টাইমস অফ ইন্ডিয়া, সিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। গাজায় প্রায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে বাংলাদেশে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে দখলদারিত্ব অব্যাহত রাখতে স্থল আক্রমণ আরও জোরদার করেছে তারা।
সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখলের দিকে মনোনিবেশ করছে ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখলে নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা ও কুনেত্রা শহরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য আরেকটি কৌশল ব্যবহার করছে, আর তা হল দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিচ্ছেন সিরিয়ার বাসিন্দারা। স্থানীয়দের বরাতে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, দেশটির দক্ষিণের অনেক বাসিন্দা সশস্ত্র প্রতিরোধ তৈরির পথে এগোচ্ছেন। সম্প্রতি দখলদার সেনাবাহিনী কুনেত্রা অঞ্চলের সুসিয়া গ্রামে হামলা চালানোর চেষ্টা করে। বাসিন্দারা তাদের ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে দখলদার বাহিনীর মুখোমুখি হয়। তাদের তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে 7 জন আহত হয়। সিরিয়ায় কাজ করা আমেরিকান সাংবাদিক বিলাল আব্দুল করিম সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় সেখানকার বেসামরিক নাগরিকেরা ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। Israeli forces have been repeatedly একদিকে নিজেদের আবাসভূমি হারিয়ে আহাজারি করছে সিরীয়রা, অন্যদিকে নতুন ভূখণ্ড দখল করে উৎসবে মাতছে ইসরায়েলিরা। সম্প্রতি সিরিয়ায় নতুন দখল করা অঞ্চলে পর্যটকদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে গোলান মালভূমির ওইসব এলাকায় ইসরায়েলের বেসামরিক পর্যটকদের নিয়ে যাওয়া হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এই পর্যটন চলবে 1 সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক পাহারায় বুলেট প্রুফ বাসে করে পর্যটকদের ছোট ছোট দলকে সিরিয়ার ভূখণ্ডের সর্বোচ্চ 2.5 কিলোমিটার ভিতরে নেওয়া হবে। পথে পড়বে হারমন পর্বতের সিরীয় অংশ। পর্যটকেরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন। এছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা। ইসরায়েলি বাহিনীর এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটির দক্ষিণের বাসিন্দারা। গত 25 ফেব্রুয়ারি ইসরায়েলি সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে একটি বেসামরিক বিক্ষোভে যোগ দেন শত শত সিরিয়ান নাগরিক। তবে জানা গেছে, এসব অপকর্ম ধামাচাপা দিতে স্থানীয় বা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথা না বলার জন্য বেসামরিকদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাণিজ্য ইস্যুতেও কি এবার ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ? ঢাকাকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করার জবাব কি দিল বাংলাদেশ? এমন প্রশ্ন উঠেছে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধে বাংলাদেশের নির্দেশের পর। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন প্রকাশ করে জানায়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতা আমদানির ক্ষেত্রেই কার্যকর হচ্ছে। সমুদ্রপথ বা অন্য কোনো মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে গেল 9 এপ্রিল তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দেয় ভারত। অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। আর ভারতের ওই সিদ্ধান্তের কয়েকদিন যেতে না যেতেই সড়ক পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ। মূলত গেল ফেব্রুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়, এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। আর এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ভারতীয় এসব সুতা খুবই নিম্নমানের, ফলে দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।
মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত থেকে একচেটিয়াভাবে সুতা আমদানি হতো বলে দাবি করেছেন তারা। গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এমন অবস্থায় এই বাণিজ্যিক স্ট্র্যাটেজি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে কি প্রভাব ফেলবে সেদিকেই নজর সবার। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রা। পুলিশি নিরাপত্তায় শত শত হিন্দু ঐতিহাসিক রীতি পালন করছেন। প্রায় 1.5 মাইল দীর্ঘ এই শোভাযাত্রার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেরালার ব্যস্ততম এয়ারপোর্টের বিমান চলাচল। অন্যদিকে ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে পান্না জেলার এই পুরনো মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। ভারতে মুসলিমদের হয়রানি, গ্রেফতার, বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে 170টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে। গত 26শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার আসামের কাছাড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছাড় প্রশাসন। আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তার মতে বিজেপির এজেন্ডা হল এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে। রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। Don't give up on something that you don't know. বয়স তার 85 ছুঁই ছুঁই, তবুও যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। যত দিন যাচ্ছে ততই খ্যাতি, সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এবার সে তালিকায় যুক্ত হল প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম। Mohammed Yunus received this year's Nobel Peace Prize. বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত, সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 বিশিষ্ট জনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2025। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন। হিলারি তার লেখা প্রবন্ধে
ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে। হিলারি আরও বলেন, যুক্তরাষ্ট্রে একটি ক্ষুদ্র ঋণের প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ডক্টর ইউনূস। সে সময়ই ডক্টর ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি, সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি। টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ধনকুবের ইলন মাস্ক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের মতো ব্যক্তিরা। এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্টআপ ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফিয়ের নাম। তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে, যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এড শেরান, অভিনেত্রী স্কারলেট জোহানসনের মতো পরিচিত মুখ। তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকার কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের নাম নেই। 2024 সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। এর আগে 2010 সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটমেন্টে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল ডক্টর ইউনূসের নাম। 2012 সালে ফরচুন ম্যাগাজিনের সেরা 12 উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিশ্বের মাত্র 7 জন ব্যক্তির একজন, যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 70টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তিনি। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনূসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।